প্রথমেই একটা আমার জন্য গুড নিউজ, সেটা হলো যে আমার গ্যাস অলরেডি বুকড হয়েছে এবং আজকের ডিএসসি নাম্বারটা দিয়েছে আর হচ্ছে কত টাকা, হ্যাঁ সেটা এসে একটা মেসেজ এসেছে, মানে 2-1 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ফ্রাইডেতে আমি কোনো এক জায়গায় দেখে আমি একটা নাম্বারে হচ্ছে তোমার রিফিল বলে মেসেজ করি। তারপরে আমি গতকাল মানে ধরো সোমবার দিন, মানে শুক্রবারের পরে শনি রবি বাদ দিয়ে সোমবার দিন আমি আবার একটা মিস কল করি। একটা নাম্বার দেওয়া ছিল যাতে মিস কল করেও বুক করা যায়। তো তারপরে সেই নাম্বারে আমি মিস কল করি। মিস কল করার পরে আমার কাছে একটা মেসেজ আসে যে অলরেডি আমার বুকড হয়েছে। তার মানে রিফিল লিখে যে মেসেজটা করেছিলাম তাতে আমার বুকড হয়েছে। তারপরেও আমি আবার ফোনটা করেছিলাম, তখন তারা জানিয়েছে এটা। তো ওতেই আমার প্রসেসিংটা হয়েছে এবং আজকের সেটা আসবে 939 টাকা দাম দেখাচ্ছে। তো তোমাদের সবারই নিশ্চয়ই 939 টাকাই দাম দেখাচ্ছে, তাই না? তো এবার আমার কিন্তু গ্যাস শেষ হয়নি, মানে যেটা ইউজ করছি সেটা শেষ হয়নি, আর আমার একটা খালি সিলিন্ডার আছে, ঠিক আছে? তো সেই খালি সিলিন্ডার যখন আমার আছে আর আমার গ্যাস শেষ হয়নি, তাহলে আমার টেনশন হওয়ার মতো কিছু নেই, কারণ ওটা শেষ হলেও আমার জিনিস ঢুকে যাবে, ঠিক আছে? তো আর হচ্ছে তোমার আমি তো বলেছি আমার ক্লিক্স আছে, আমার মানে ইন্ডাকশান আছে, একটা নয় দুটো ইন্ডাকশান আছে, হয়ে যেত আর কি। তো যাই হোক, কোনো জিনিসে না প্যানিক করবেন না, টেনশন নেবেন না, একটু পেশেন্স রাখবেন, সমস্ত জিনিসই সব হবে। আর আমাদের এখানে কাল থেকে আমি দেখছি গ্যাস ঢুকছে, কালকেরও গ্যাস ঢুকেছে, আজকেরও গ্যাস ঢুকেছে এবং অলরেডি আমাদের আশেপাশের বাড়িতে গ্যাস দিয়েছে, আমি দেখেছি। তার মানে গ্যাস এসে গেছে, অত টেনশন করার যে কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না করা। তবে হ্যাঁ, ক্যাজুয়াল অ্যাটিটিউড রাখাটাও ঠিক নয় যে আমার একটাই সিলিন্ডার আছে, ও ঠিক আছে চলে যাচ্ছে, হবে কোন, আমার ইন্ডাকশান আছে, এটা ঠিক নেই। যাদের এলিজিবল, যারা দুটো সিলিন্ডার রাখতে পারে, তারা কিন্তু দুটো সিলিন্ডারের জন্যে অ্যাপ্লাই করে নিতেই পারে, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা বাড়িতে মনে হয় একটাই সিলিন্ডার নেওয়া যায়, মানে যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে দুজনের নামে গ্যাস নেওয়া যাবে না, যে কোনো একজনের নামে গ্যাস নিতে হবে। এটা আমি জানি, আগে তাই রুলস ছিল, এখন নতুন করে চেঞ্জ হয়েছে কিনা জানি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় দুজনের নামে নেওয়া যাবে না, কিন্তু ডবল সিলিন্ডার তো করা যাবে, তার জন্য যা যা প্রসেসিং আছে সেগুলোর মধ্যে দিয়ে করলেই হয়। তো যাই হোক, এটা হচ্ছে এই ব্যাপারটা ছিল। এইবার চলে আসি আমি আজকের ম্যান্ডুর ভিডিওতে। প্রথম কথা, ম্যান্ডু সকাল 8:30টায় উঠেছে। তার কাছে ওটা ভোর, কারণ ওরা মানে কি বলবো, বেলা করেই ঘুম দিয়ে ওঠে। কিন্তু ম্যান্ডো কিন্তু বলে রাত 10টার সময় আমি শুতে চলে যাচ্ছি, এরকমই বলে। কিন্তু কিন্তু যদি কেউ রাত 10টায় শুতে যায়, ধরে নিলাম 11টার সময় তার ঘুম এলো, হ্যাঁ, শুলেই তার ঘুম আসে না, তো 11টা থেকে যদি 8 ঘন্টা হয় তাহলে তো 7টা 8:30 পর্যন্ত কী করে আমি বুঝি না। তো যাই হোক, যদি সঙ্গে সঙ্গে ঘুমায় তো, আর যদি মনে করে আমি শুতে চলে যাচ্ছি আর তারপর আমি 4 ঘন্টা ধরে ফোন ঘাঁটছি, তাহলে তার হবে না। তো কিছুদিন যাবৎ আমাদের ম্যান্ডুর প্রচুর মাথা যন্ত্রণা করছে, এই দুটো দপদপ করছে, খুব যন্ত্রণা করছে, যন্ত্রণার চোটে ও উঠে পড়ছে। আর ও একটা নির্দিষ্ট ওষুধের নাম করলো, সেই ওষুধটা খেলে কমে, কিন্তু ভেরি রিসেন্ট ও খাচ্ছে না, কারণ ওই ওষুধগুলো তো পেন কিলার, ওগুলো বেশি খেলে অন্য রকম প্রবলেম হবে, ঠিক সেক্ষেত্রে ম্যান্ডু ভুগবে, এরকম ব্যাপার আছে। বাই দা ওয়ে, ম্যান্ডুকে আমার একটা জিজ্ঞাস্য বিষয়, সেটা হচ্ছে, ম্যান্ডু তোমার মেডিক্লেম আছে, মানে তোমার বাচ্চারা, তোমার বরের মেডিক্লেম আছে? মানে এটা আমি জাস্ট জিজ্ঞেস করলাম, কারণ তুমি বললে যে তাহলে তো সমস্ত টাকা পয়সাই আমার ওই শরীর খারাপের পিছনে চলে যাবে আর কি, তখন কত কত টাকা দিয়ে যে শরীর ঠিক করতে হবে তার ঠিক নেই। তাই জন্য আমার তোমাকে মনে হলো যে তোমার কি মেডিক্লেম আছে, তুমি মেডিক্লেম করিয়েছো? যদি না করে থাকো তাহলে একটা মেডিক্লেম করা কিন্তু বাঞ্ছনীয়। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, তোমাকে তো আগের দিনই বলেছি দুটো সিলিন্ডার। আচ্ছা, এই যে তোমার মাথা যন্ত্রণা করছে কেন জানো? কারণ তুমি পেশেন্স রাখতে পারছো না, তুমি ধৈর্য রাখতে পারছো না, তুমি বিশাল বেশি টেনশন করছো, আর টেনশন করছো বলে স্ট্রেস নিচ্ছ, আর তার জন্যই তোমার এফেক্ট হচ্ছে। আর তোমার খাওয়া দাওয়ারও প্রবলেম আছে, কারণ তোমার ফ্যাটি লিভার আছে, প্লাস তোমার, যেটা আমি বুঝলাম, পাকা মানে চাপা অম্বল বা যেটা গ্যাস, এটা আছে, যেটা তুমি বুঝতে পারো না,
তো এগুলোর জন্যই কিন্তু মাইগ্রেনের ব্যথা আরও দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে? মাইগ্রেন বেশিরভাগ ক্ষেত্রে যাদের গ্যাস, চাপা, অম্বল এসব আছে তাদের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেনের ব্যথাটা বেশি দ্বিগুণ হয়ে যায়। সেটা প্রথমে বুঝতে পারে না, তার জন্য হচ্ছে। তো এবারে কিসের জন্য ওর গ্যাস হতে পারে? অবশ্যই খাসির মাংস 5টার সময় খেলে সেই মাংস হজম করতে পারা খুব কঠিন, সেটা হয়তো হজম হয়নি, তার জন্য গ্যাসটা হয়েছে। এবং সেটার জন্য মাথা যন্ত্রণা করতে পারে, বদহজমের জন্য, বদহজম গ্যাস থেকে হয়। আচ্ছা, আর এটাও হতে পারে যে ম্যান্ডি এই বেশ কিছুদিন ধরে একটা টেনশান নিচ্ছে, সেটা হচ্ছে উপরের ঘর কমপ্লিট। কারণ ও যেভাবে ঠিক করে রেখেছে যে আমি উপরের ঘরটা এভাবে সাজাবো, এভাবে করব, ওভাবে করব, তো সেই জায়গা থেকে ও যদি সেই জিনিসটা না করতে পারে ওর একটা টেনশান হচ্ছে, এবং সেই টেনশান থেকে সে স্ট্রেসটা নিয়ে ফেলছে। কারণ সবটাই তো ফিনান্সের ব্যাপার, টাকা পয়সার ব্যাপার। ও যা হিসাব দিল মোটামুটি 80,000 টাকা খরচা হয়েছে, ঠিক আছে? তো এই 80,000 টাকা আমরা বললেই তো হয় না, চট করে বের করতে হয়, জোগাড় করতে হয়। তো যার যখন যেটা করবার হয় সেক্ষেত্রে তার সেটা টেনশন হয়। ওকে বলেছিল যে ওর এই সেট করতে 50,000 টাকা হবে, কিন্তু শুধু তো সেট করলে হবে না, আরও অনেক কিছু আছে। তো আনুষঙ্গিক মিলিয়ে 80,000 টাকা খরচা হয়েছে। এবার এই 80,000 টাকা খরচা করতে গিয়ে ওর মানে টাকা পয়সার একটা শর্টেজ হচ্ছে, এদিক ওদিক থেকে ম্যানেজ করতে হচ্ছে। যার যার ম্যানেজটা ও খাওয়ার দাওয়ার দিকে ম্যানেজ করার চেষ্টা করছে যে এক তরকারি ভাত খাবো, ঠিক আছে? একটা কথা বলি, আমরা না এটা করি জানো, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, আমিও যখন বাড়ি করছিলাম তখন আমি প্রথমে ভাবলাম যে আমরা এবার খাওয়া দাওয়াটার প্রতি চিপ করব, কারণ আমাদের খাওয়া মানে একদম সে কী বলবো, রাহুর মতো খাওয়া আমাদের, মানে আমার বিশেষ করে রাহুর মতো খাওয়া। মানে আমি যে খেতে এত ভালোবাসি, শুধু খেতে না, খাওয়াতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি, তিনটেই ভালোবাসি। এরকম নয় যে খেতে ভালোবাসি লোকের বাড়ি গিয়ে খেয়ে নেবো, এরকম নয়। নিজেই রান্না করব, নিজেই খাবো সেই খেতে, এবং আনুষঙ্গিক রান্না করতে বেশি ভালোবাসি। এবার বলবে তুমি শুধু নিজেই খাও, তো পরকে কি খাও? এটা তো তোমাদের সবসময় দেখানো হয় না। এমন অনেক রান্না হয় যেগুলো আমাকে পার্সেল দিতে হয়, মানে অনেকে পছন্দ করে, তারা আমার কাছে আবদার করে রেখেছে এটা রান্না করলে দেবে, ওটা রান্না করলে দেবে, সেটা রান্না করলে দেবে, তো তাদেরকে দিতে হয়। তো অলরেডি সব মিলিয়ে আমার হচ্ছে খেতে, খাওয়াতে, রান্না করতে ভালো লাগে। দ্যাটস ওয়াই তোমরা বুঝতেই পারছো খরচটা বেশি। তো এবার আমিও তখন ভেবেছিলাম যখন বাড়িঘর দৌড়চ্ছিল যে খাওয়া দাওয়াটা কন্ট্রোল করবো, তাহলে অনেকটা সেভ হবে। আলটিমেটলি সেটা হয় না, খাওয়া দাওয়া কন্ট্রোল করে কেউ কখনো সেভ করতে পারে না। তো যাই হোক, আমাদের ম্যান্ডিও এক তরকারি ভাত করে সেভ করবার চেষ্টা করছে যে না, এক তরকারি ভাত করব, তাহলেই সেভ হবে, সেভ হলে আমি টাকাটা বাঁচাতে পারবো, কারণ আমি এদিকে খরচা করছি। এর জন্য ও এক তরকারি ভাত করছে, কিন্তু সেটা কতদিন করতে পারবে জানি না। হ্যাঁ, এবার যদি পরিশ্রম বাঁচানোর জন্য করে আলাদা কথা, কিন্তু টাকা বাঁচানোর জন্য করে তাহলে সেটা কতদিন করতে পারবে জানি না। আচ্ছা, এইবার এই যে নিজেকেই চারিদিকে ম্যানেজ করা, বা নিজের ব্রেনটাকেই চারিদিকে লাগানোর চেষ্টা, বা টেনশন করা কোথা থেকে কি টাকা অ্যারেঞ্জ হবে, কোথায় কি হবে, সেই সব করতে গেলে মানুষের একটু টেনশন আসে এবং সেটার জন্য স্ট্রেস নিয়ে ফেলে। এটাও মাইগ্রেনের কারণ হতে পারে। আর এটা হতে পারে চোখের পাওয়ার বেড়েছে, অনেকেই বলেছে চোখের পাওয়ার বেড়েছে। যে হারে আমরা মোবাইল ঘাঁটি, যে হারে আমরা মোবাইলে সারাক্ষণ চোখ রাখি, তারপরে ও আবার মোবাইলে সিনেমা দেখে, স্বাভাবিক অনেক বেশি চোখে প্রেশার পড়ে, সেক্ষেত্রে চোখের পাওয়ারও বাড়তে পারে। তো এই নানা কারণে কিন্তু ওর মানে এই মাথা যন্ত্রণাটা হতে পারে। আর মাথা যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড, মানে যে কোনো যন্ত্রণাই খুব প্রচণ্ড, যেমন পেট ব্যথা, কান ব্যথা, দাঁত ব্যথা, চোখের যন্ত্রণা, আঞ্জনি ফাঞ্জনি হলে যন্ত্রণা, মাথা যন্ত্রণা, আমার তো আবার ঘাড় যন্ত্রণা, মাথার পিছন যন্ত্রণা, এই প্রত্যেকটা যন্ত্রণাই মারাত্মক রকমের পেন দেয়, সত্যি কথা। তো তার জন্য হচ্ছে একটু হয় এরকম। তো ওর সেটাই হয়েছে, এবার ঘুম থেকে উঠে পড়ছে, মানে এত দপদপ করছে আর কি, এই দুটো রগগুলো আর কি দপদপ করে কাঁপছে আর ফেটে যাচ্ছে, তার জন্য উঠে পড়েছে। তো যাই হোক, তারপরেও আবার একটু শুয়েছিল, তারপরে উঠেছে। রান্না আজকের নাকি তাড়াতাড়ি করবে, কেন? তার কারণ হচ্ছে এই কদিন ব্যবসার চাপ এত গেছে, বা স্ট্রেস, ওই মিস্ত্রি এই সেই করে এত গেছে, যার জন্য ওর এইবার হচ্ছে একদিন রেস্ট নেওয়ার ব্যাপার আছে। এইবার এখানে আমার কিছু কথা বলার আছে। এই যে মিস্ত্রিদের জন্য চাপ, এই যে এত নিতে হলো, এটা কি সত্যি মানে এত দরকার ছিল? এটা তো শুধুমাত্র তোমার অতিরিক্ত তাড়াহুড়োর জন্য পড়েছে।
ধীরে সুস্থে যদি জিনিসটা করতে বা একটু সময় হাতে করে নিয়ে যদি করতে, এত টেনশন নেওয়ার কিছু নেই। একদিনে ওইসব লাগিয়ে মানে ওই যে শেড যে লাগানোর আগে স্ট্রাকচার লাগিয়ে তারপর টিন লাগাতে 4 দিন ম্যাক্সিমাম সময় লাগতো। তারপরে আস্তে করে মাপ নিয়ে হচ্ছে 2টো গ্রিল বসিয়ে তারপরে হচ্ছে পরের দিন জানলা। কিন্তু না, তোমার সব কিছু ইনস্ট্যান্ট চাই। এক্ষুনি আমাকে জানলা বসাতে হবে, এক্ষুনি আমাকে কাঁচ লাগাতে হবে, এক্ষুনি আমাকে গ্রিল করতে হবে, এক্ষুনি আমাকে শেড করতে হবে, এক্ষুনি আমাকে টিনের ঘরটা কমপ্লিট করতে হবে। কারণ এক্ষুনি আমাকে লোকের সামনে দেখাতে হবে যে আমার টিনের ঘর কমপ্লিট এবং আমি টিনের ঘরে আরাম করছি। এক্ষুনি করতে হবে, এক্ষুনি আমার চাই। এই যে ইনস্ট্যান্ট সমস্ত কিছু চাই, তার জন্য হেডেক বা টেনশন বেশি হয়ে যায়। একটু ধীরে সুস্থে করলে এই টেনশন বা হেডেক এত হয় না। এটা হচ্ছে মেন ফান্ডা। সেকেন্ড ব্যাপার হচ্ছে ব্যবসার কাজটা ল্যাথার্জির জন্য এত টেনশন নিতে হয়, ল্যাথার্জির জন্য এত ঝামেলা নিতে হয়। ব্যবসায় যদি যখন মাল আসে তখনই জিনিসপত্রগুলো লিখে সঙ্গে সঙ্গে যদি প্যাকিং করে একটা করে রেখে দেওয়া যায়, তাহলে একসাথে এতগুলো ঠিকানা লেখা এবং এতগুলো প্যাকিং এতগুলো করা কোনো প্রয়োজন নেই। সেদিনকে শুনলাম স্যান্ডি নাকি রাত্রি 8:30 বেজে গেছে, তারপরেও উঠতে পারছে না, ইভেন স্নানও নাকি করেনি। তাহলে এগুলোকে কি বলে? প্রতিদিন যদি একটু করে তোমরা কাজ করো, যে কোনো মানুষ প্রত্যেক দিন যদি একটু করে কাজ করো, তাহলে তোমাকে সেই লেভেলের টেনশন নিতে হয় না। কিন্তু তুমি যদি মনে করো না জমিয়ে নেব, একবারে সব কিছু স্টেজে মেকআপ করবো, তাহলে তো হয়। পড়াশোনাও তাই। প্রতিদিন যদি তুমি একটু করে পড়াশোনা করে রেখে দাও, তাহলে পড়াশোনাটা তোমার কাছে হেডেক নয়। কিন্তু আমরা বেশিরভাগ লোক কী করি, মানে দেখি এখনকার স্টুডেন্টরা, তারা কিন্তু সারা বছর পড়বে না, পরীক্ষার সময় 15 দিন 7 দিন যার যেরকম সময় লাগে, 1 মাস একেবারে গাদার মতো বই নিয়ে বসে আছে। তাহলে তোমার তো সময় লাগবে, উদয় অস্ত লাগবেই। তো কাজ করতে গেলে প্রতিদিন একটা সিস্টেমে চলতে হয়। তোমরা সিস্টেমেটিক নয়, তার জন্য তোমাদের এত হেডেক নিতে হয় বা এত টেনশন নিতে হয়। সিস্টেমেটিক ওয়েতে করলে, যেদিনকে আমি করলাম লাইভ, তারপর আমার অর্ডারগুলো আসছে, আস্তে আস্তে আসছে, আমি অর্ডারগুলোর নামগুলো লিখছি, রোজ 3টে 4টে করে স্যান্ডিকে দিচ্ছি, যেরম অর্ডার আসছে সেরকম করে প্যাকিং করছে। এরম করতে করতে সপ্তাহান্তে লাস্টে একবার করে চেক দেব যে বাবা প্রতিদিনের প্যাকিংটা প্রতিদিন হয়েছে সেগুলো সবকটা হয়েছে কিনা, ব্যাস মিলিয়ে নেব, রিভিশন আর কি নেব, ব্যাস হয়ে যাবে। তাহলে এত টেনশন হয় না। আমি 10 দিনের কাজ একদিনে করব, একদিনই ডেলিভারি করব, একদিনই সব কিছু করবো, তাহলে তো আমার টেনশন নিতেই হবে। তাই জন্যই হয়েছে। আচ্ছা, সুষ্ঠুভাবে তুমি কোনো কাজ করতে জানো না, এর জন্য তোমার এই প্রবলেমটা হয়েছে, ব্যবসার চাপ। আচ্ছা, তারপরে তার মধ্যেই তুমি আবার শাড়ি দেখাতে গেছো, তার মধ্যেই তুমি বেডশিট দেখাতে গেছো, তার মধ্যেই তুমি নাইটি লাইভ করতে গেছো। সব যদি আমি মনে করি একসঙ্গে করবো, তাহলে কি করে হবে? ধীরে সুস্থে বুঝে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করে যেতে হবে, তাহলে তোমার সব কাজ সুষ্ঠু হবে। আর এই টিনের ঘরটা করতে তুমি যা হটকারিতা করেছো বা যেভাবে চলেছো বা যেইভাবে ইনস্ট্যান্ট চেয়েছো আমার ঘর তৈরি হয়ে যাক, তাতে তোমাকে হেডেক নিতে হবে, টেনশন নিতে হবে, টাকা বেশি খরচা করতে হবে। পরিষ্কার কথা। বুঝে সুঝে ধীরে সুস্থে করলে এত করতে হতো না। যাই হোক, আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তুমি বললে আজকে রান্না বেশি নেই, নিম পাতা করবো, আর হচ্ছে তোমার করবো কি যেন বলে, ডিমের ঝোল করবো। আর 2টো আলু রেখেছি আর ডিম 6টা রেখেছি আমাদের দুবেলা, কারণ মাংস কিছুটা রয়ে গেছে, ছোট ছোট গুঁড়ো মাংস ঝোলের মধ্যে, তো সেই জন্য 2টো মিলিয়ে হয়ে যাবে। আচ্ছা, নিম পাতাটা তুমি কি করলে সেটা কিন্তু দেখালে না। নিম পাতা কি শুধু ভাজা, কি আলু সিদ্ধ দিয়ে মাখা, কি বেগুন দিয়ে মাখা, তুমি কিছুই দেখায় না, বলে 2 তরকারি হলে হয়ে যাবে। যদিও তুমি বলে আমার মেয়ের তো ডিম হলেই হয়ে যাবে। আচ্ছা, কিছুদিন আগে তুমি বলছিলে না যে তোমার মেয়ে ডিম খেতে চায় না? আমি তো তাই শুনেছিলাম, ডিম খেতে চায় না, ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত তো খেতেই চায় না সকালবেলা যখন যায়। যদিও আমার ওটা খুব ফেভারিট একটা খাওয়া ছিল, আর ওই সময় আমি সবসময় স্কুলে ওই রকম খাবারই খেয়ে যেতাম। মাখনটা কম খেতাম, আমি ঘি খেতে বেশি ভালোবাসতাম, এখনও ভালোবাসি। তো ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে নুন দিয়ে ভাত হেভি লাগে খেতে, কাঁচা লঙ্কা থাকলে তার কথাই নেই। সকালবেলা অত ঝোলঝাল করে খেয়ে যাওয়া সম্ভব না। আমরা যখন স্কুলে যেতাম আমাদের এটুকুনি জুটতো, মানে আমাদের সময় এরকমই ছিল। কিন্তু আমাদের ছেলেপুলেরা ওরকম নয়, সকালবেলা তাকে ঝোল, ডিমের ঝোল, মাছের ঝোল, ডাল, মাছ ভাজা, খুব মানে অন্যরকম খাওয়াবে না। বা ঘি মাখন তো আমার ছেলে খেয়ে যেতে চাইই না, বলে শরীর খারাপ হয়, অ্যাসিড ফর্ম করে, ও তো আবার অন্যরকম, তো ওকে ঝোলঝালি করে দিতে হয়। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমার এই হট করে করার জন্য এত সমস্যা।
আর হচ্ছে তোমার এই তুমি দেখালে না যে নিম পাতাটা দিয়ে কী হলো, আর তুমি আগে বলেছিলে তোমার মেয়ে ডিম খেতে ভালোবাসে না, তখনই তোমাকে খাইয়ে দিতে হয় ডিম হলে, আর এখন বলে ডিম হলে তো একা একাই খেয়ে নেবে। কী জানি, আমি বুঝলাম না, আমি কি ভুল শুনলাম নাকি এরকমই বলেছিলে। আচ্ছা, এইবার যে খাসির মাংস, এই যে তুমি ঝোলটা করলে খাসির মাংস আর ডিম মিলিয়ে, এটা আমিও করি। যখন দেখি খাসির মাংস অল্প আছে, সবার হবে না, খাসির মাংস ওই 1 পিস 2 পিস করে তো খেতে ইচ্ছা করে না, তখন আমিও এরকম ডিম আর আলু ভেজে যে মাংসের ঝোল আর মাংসটা থাকে সেটাকে ওর মধ্যে ঢেলে এই ডিম মাংস দিয়ে একটা করে নিই, তাহলে হয়ে যায়। আর তার সঙ্গে তিতো চাটনি এইসব থাকলে তো আরোই ভালো। তো যাই হোক, এই রান্নাটা হয়ে যায়। আচ্ছা, এইবার তুমি একটা কথা বলেছো যেটা আমার খুব হাসি পেয়েছে, পুটুক করে হাসি পেয়েছে। সেটা হচ্ছে যে তুমি উপরের ঘর এখন এনজয় করবে 2 বছর 5 বছর। টিনের ঘর এনজয় করবে বলে তুমি ঘর করেছো, তাই দুপুরে তুমি এখন 2 বছর এনজয় করবে। 2 বছর পর 2 বছর পর তুমি প্লাই লাগিয়ে এসি লাগিয়ে ঘরটা আবার অন্য রকমভাবে ডেকোরেট করবে। এখন তুমি শুধুমাত্র টিনের ঘর হিসেবে ওই জায়গাটা রাখবে এবং খুব লাফালাফি করছো যে কত তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে খাটফাট নিয়ে চলে আসবে, তাহলে হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি এসে খাটে শুয়ে এখানে রাত্রি যাপন করতে পারবে এবং সেই দিন তুমি নাকি আনন্দে নাচবে, কারণ এটা একটা তোমার ইচ্ছে ছিল যে আমার একটা টিনের ঘর হবে। ঠিক আছে, আগেও তোমার টিনের ঘর ছিল কিন্তু সেটা টিনের চাল দেয়া, তো সেই টিনের ঘরে ফিরে এসছো আবার, তো টিনের ঘর হবে, এই জন্য তুমি চেয়েছিলে অনেক দিন ধরেই যে আমার একটা টিনের ঘর হোক। তো সেই জন্য তোমার ভালো লেগেছে, তাই টিনের ঘরের যে আনন্দ সোয়াদ, হ্যাঁ, টপটপ করে বৃষ্টি, ঝরঝর করে বৃষ্টি, যে ব্যাপারগুলো, যে সাউন্ডগুলো, সেগুলো তুমি নেবে। তারপরে গিয়ে তুমি হচ্ছে তোমার টিনের ঘরের স্বাদটা নেওয়ার পরে গিয়ে প্লাই লাগাবে, তারপরে তোমার এসি লাগাবে। তারপরে দেখো, হঠকারিতায় কোনো কাজই হয় না। আজকের বললে সঙ্গে সঙ্গে প্লাই লাগানো, সঙ্গে সঙ্গে এসি লাগানো, যতই যার পয়সা থাক, সঙ্গে সঙ্গে করাটা একটু মুশকিল হয়। যদি তোমার পক্ষে করাটা মুশকিল নয়, কারণ তুমি এরকম ইনস্ট্যান্টই কাজ করো, কিন্তু এই যে তুমি 2 বছর বললে আমার এখনও লাগবে, আমার পিটিক করে হাসি পেলেও, কারণ তুমি অতদিন ওয়েট করতে পারবে না, কারণ তোমার কন্টেন্টের জন্য, তুমি কন্টেন্টের জন্য মেনলি ফোকাস হও। তো তো তোমার কন্টেন্টের জন্য যে আবার নতুন করে ঘর সাজিয়ে নিলাম, এটা একটা কারণ। আর দ্বিতীয় কথা, তুমি নিজেই উপলব্ধি করতে পারবে একটা গরম কাটালেই ওখানে, যে পরের বছর গরমে শুধু টিনের ঘরে তুমি কতটা থাকতে পারবে এসি ছাড়া। উপরের ঘরে তুমি নিশ্চয়ই থাকতে পারবে, কিন্তু এসি ছাড়া একটা গরম কাটালেই তুমি বুঝতে পারবে পরের গরমের আগেই তুমি টেরাই মারবে যে আমার ঘরে প্লাই লাগিয়ে এসিটা লাগিয়ে নিই। প্লাই না লাগিয়ে এসি লাগালে আবার পরে এসি লাগানোর পর প্লাই লাগানো ওটা সম্ভব নয়, তাই প্লাই লাগিয়ে তারপরে তুমি এসি লাগিয়ে নিয়ে এই ট্রাইটা মারবে, কারণ একটা গরম কাটাও টিনের ঘরে উপরে, ঠিক আছে, ভরা গরম কাটাও, তাহলেই বুঝতে পারবে, কারণ ওই টিনের ঘরে এসি ছাড়া থাকা যাবে না। এবার তুমি বলতে পারো যে কেন, আমি কি আগে টিনের ঘরে থাকিনি, এসি ছাড়া থাকিনি? অবশ্যই, মানুষ অভ্যেসের দাস, মানুষ যখন যেটা অভ্যেস করে সেটা নিয়েই থাকে। এবার তুমি যখন ছিলে, এখন তুমি দুটো ঘরে দুটো এসি, সবসময় রিল্যাক্স করবার জন্য এসি চালিয়ে রাখছো, সেই জায়গায় তুমি শুধুমাত্র বৃষ্টি হলে আলাদা কথা, গরমে তোমার ধরো কোনো দরকার পড়েছে, তুমি উপরে ঘরে দরদর করে ঘামছো, তুমি থাকতে পারবে? হ্যাঁ, তবে টিনের ঘরের একটা বিশাল সুবিধা আছে, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি টিনের ঘর গরম হয়, মানে ভর দুপুরে, তত তাড়াতাড়ি টিনের ঘর ঠান্ডা হয়, মানে সন্ধেবেলায় ঠান্ডা হয়ে যায়। ছাদের ঘর যেমনি গরমকালে গরম হতে সময় লাগে, কিন্তু গরম হলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয় না, অনেক সময় লাগে। কিন্তু টিনের ঘরের এই সুবিধে, ঠিক আছে, যত তাড়াতাড়ি গরম হয় তত তাড়াতাড়ি ঠান্ডা হয়। তাই টিনের ঘরে সন্ধ্যের পর আরাম, হাওয়া ছাড়লে আরাম, ফুরফুরে আরাম বেরোবে, কিন্তু দুপুরবেলা টেকা যাবে না। তারপরে কোনো কারণে তোমার যদি মনে হয় উপরে ঘরে থাকবো, দুপুরবেলা থাকতে পারবে না, তাই তোমাকে এসি এবং প্লাই ওই সবগুলো বানতে হয়, মাস্ট এগুলো দরকার। তাই আমার মনে হয় একটা গরম কাটলেই তুমি এই ব্যবস্থাটা করবে, এটা আমার ধারণা, ঠিক আছে। এবার তোমার ব্যাপার। তো যাই হোক, আগেও বলেছি, এখনও বলছি, তুমি যে দিকটা স্লাইডিং লাগাবে বলছো সেই দিকটা ঠিক আছে, ওটাই জানলার মাপ হলে ভালো হতো, কিন্তু তুমি যে দুটো জানলা করেছো অতিরিক্ত ছোট হয়ে গেছে। না, জানলার কাজ ভালো হয়েছে, আর তুমি লোহার মধ্যে করেছো জানলা, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় স্লাইডিংয়ের জানলা করলে ভালো করতে, মানে স্লাইডিং টানা ডোর নয়, স্লাইডিংয়ে তুমি যেরকম করেছো ওরকম স্লাইডিংয়েরও করতে পারা যায়, সেটা অতটা মজবুত নয়, হালকার মধ্যে হতো, কিন্তু আমার মনে হয় ওটা করলেই বেটার হতো, ঠিক আছে। এত লোহা দিয়ে এত ভারী ভুরি জানলা
জানলা ওখানে করার কোনো প্রয়োজন ছিল না, ঠিক আছে। তারপরেও তুমি করেছো, ঠিক আছে, কিন্তু জানলাগুলো ছোট হয়ে গেছে ঘরের তুলনায়। ওই রকম জানলা 4টে করার দরকার। যেদিকে একটা করেছো ওই দিকে 2টো, মানে সামনের দিকে একদম, আর এই দিকে লম্বার দিকেও তোমার 2টো করার দরকার ছিল। তাহলে এই 4টে জানলা করলে ঘরটা আলোয় আলোকিত হতো। আর না হলে পুরোটাই স্লাইডিং দিয়ে করে দিলে বেশি সুন্দর লাগতো। ওই কালো কাচের জানলা দিয়ে ওই ঘরগুলো বেশি সুন্দর লাগে, আরও বেশি প্রাণবন্ত খোলামেলা হতো, ঠিক আছে। যাই হোক, সেটা তোমার ব্যাপার, তুমি কি করবে না করবে। যেটা আমার মনে হয়েছে সেটা। আচ্ছা, যেখানে তোমার জিমের কি একটা লাগানো ছিল ওটা খুলে রাখবে বললে, ওইখানে দেখলাম এক জায়গায় ইটের গাঁথুনি ছিল। মনে হচ্ছে ওই উপরে যে তোমার সিঁড়িঘরের উপরে যে ব্যাপারটা, সেই জায়গায় ইটের গাঁথুনি ছিল। সেটা কিন্তু প্লাস্টারও করা নেই, রঙও করা নেই। ওই অবস্থায় কি থাকবে? ওর ওপর কি মানে কিছু প্লাই দিয়ে দেওয়া হয় বলে ওইটা কি ওই অবস্থায় থাকবে? জানি না। অনেকে বলছে সবুজটাকে পাল্টে সাদা ঘর করে নাও। হ্যাঁ, সাদা ঘর করলে দেখতে বড় হয়ে যায়, কিন্তু আমার মনে হয় না ও সেটা করবে, কারণ ওর উপরে তো প্লাই লাগিয়ে ও আবার অন্যরকমভাবে সেট করবে। তো সবুজ দেয়াল থাকুক এখন, আমার মনে হয়। তো জানি না, ওটা ও বুঝবে, ও কী করবে না করবে। তবে আমার এটাই মনে হলো। হ্যাঁ, আর আমারও যখন মাথা যন্ত্রণা করে তখন মনে হয় যে কড়া করে দুধ চা খেলে হয়তো মাথা যন্ত্রণা সেরে যাবে। এটা কিছু নেই, এটা মনের ইচ্ছে। কিন্তু মানে চা খেলে কারোর মাথার যন্ত্রণা ছেড়ে যায়? ছেড়ে যায় না। কিন্তু লোকে যাদের চায়ের নেশা তারা এটা ভাবে যে একটুখানি চা খাই মাথার যন্ত্রণা সেরে যাবে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আর তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই জানিও। তবে হ্যাঁ, ম্যান্ডির কালো কড়াই এবং কালো নখ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। আমি ওর নখটা দেখিনি, অনেকেই বলছে ভীষণ কালো নখ আর কালো কড়াই। সত্যি কথা, এত বাসন থাকতেও তুমি কেন ওই কালো কড়াইটা ইউজ করো জানি না। এবার এইটা বলতে গেলেই আমাকেও লোকে বলবে আমি এরকম করেছি। আমার একটা ননস্টিকের কালো কড়াই ছিল, যেই কড়াইটার নিচটা একেবারে নষ্ট হয়ে গেছিলো, তবুও আমি ওই কড়াইটার মায়া ছাড়তে পারিনি। প্রচুর দামি দামি কড়াই কিনেছি, কড়াই রেখেছি, কড়াই ইউজ করতাম, কিন্তু তারপরেও আমার যেন মনে হতো ওই কড়াটাই ইউজ করি। তারপরে আমাকে একবার এক ভিউয়ার্স বললো যে ওই কড়াটা কিন্তু ভীষণ মানে খারাপ শরীরের জন্য। আমি জানতাম, কিন্তু ও যখন বললো তখন আমি বুঝলাম যে হ্যাঁ, আমি এরকমভাবে ভিডিও করছি আর সেখানে এটা দেখা যাচ্ছে এবং সত্যি এটা খারাপ, এটা করা উচিত না। তখন থেকে যে দূর দূর করে সরালাম। এটা হচ্ছে মানুষের না স্বভাব, গেতরামি স্বভাব। আমারও ছিল, আমারও কিছুদিন আগেই ছিল, তাই জন্য আমি এটা বুঝতে পারছি। তো ম্যান্ডিকে বলবো কালো কড়াইটাকে সরাতে। সত্যিই দেখতে খারাপ লাগে, কারণ তোমরা তো ব্লগার, ভালো বড় ব্লগার, সেখানে প্রেজেন্টেশন তোমাদের ঠিকঠাক হওয়া উচিত। যেখানে তোমার সমস্ত স্টিলের কড়াই এটা সেটা আছে, তুমি একটা সুন্দর অন্য সিলভারের কড়াই কিনে নাও, ঠিক আছে, কিন্তু কালো কড়াইটা প্লিজ ব্যবহার করো না। আর নখের কথা আমি জানি না, আমি দেখিনি, বলতে পারবো না। তো এইটুকুই ছিল ভিডিওটা। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে। টাটা।